এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র ওয়ান শর্ট এমসিকিউ টপিক থাকছে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা। আমরা শুরু করছি। জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না? কোনটির ওপর পড়ে না? জনশক্তি রপ্তানি। জনসংখ্যা বাড়লে বাসস্থান, জনস্বাস্থ্য ও আবাদযোগ্য জমির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা নেতিবাচক বা বিরূপ প্রভাব ফেলে। কিন্তু জনসংখ্যা বেশি হলে অতিরিক্ত মানুষকে দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব, যা জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ায়। তাই এটি কি কোনো বিরূপ প্রভাব নয়, বরং এটি কি একটি সুযোগ। জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? কোনটি? সেটি হবে হচ্ছে কি বয়স কাঠামো। কি? বয়স কাঠামো। বয়স কাঠামো হলো জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান, কারণ এর মাধ্যমে একটি দেশের নির্ভরশীল জনসংখ্যা, শিশু ও বৃদ্ধ এবং কর্মক্ষম বা উৎপাদনশীল জনসংখ্যা যেমন যুব সমাজের অনুপাত জানা যায়। একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে কি জনসংখ্যার কি পাওয়া যাবে? ঘনত্ব পাওয়া যাবে। জনসংখ্যার ঘনত্ব বের করার সহজ সূত্রটা হচ্ছে কি মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন, অর্থাৎ কি প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন মানুষ বাস করে তা জানার জন্য দেশের মোট জনসংখ্যাকে তার আয়তন দিয়ে ভাগ করতে হয়। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? শতকরা হার হচ্ছে 1.22%। জনমিতিক ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপের অন্তর্গত দেশ কোনটি? দ্বিতীয় ধাপের অন্তর্গত দেশ হচ্ছে কোনটা? ভারত। জনমিতিক ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুহার দ্রুত হ্রাস পায়, কিন্তু জন্মহার উচ্চই থেকে যায়, ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। ভারত বর্তমানে এই স্তরের একটি অন্যতম উদাহরণ। জনমিতিক ট্রানজিশনাল মডেলের স্তর কয়টি? কয়টি স্তর? 4টি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? 4টি। জনসংখ্যার পরিবর্তনের ঐতিহাসিক ধারাকে ব্যাখ্যা করার জন্য জনমিতিক ট্রানজিশনাল মডেল বা তত্ত্বের 4টি স্তর রয়েছে। এগুলো হলো: প্রথম স্তর উচ্চ জন্ম ও মৃত্যুহার, দ্বিতীয় স্তর হচ্ছে উচ্চ জন্মহার ও হ্রাসমান মৃত্যুহার, তৃতীয় স্তর হচ্ছে কি হ্রাসমান জন্ম ও মৃত্যুহার, এবং চতুর্থ স্তর হচ্ছে কি নিম্ন জন্ম ও মৃত্যুহার। জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়? কত সালে? 1929 সালে উপস্থাপন করা হয়। জনসংখ্যা পরিবর্তনের এই আধুনিক ও বৈজ্ঞানিক মডেলটি 1929 সালে প্রখ্যাত মার্কিন জনমিতিবিদ ওয়ারেন থমসন প্রথম কি উপস্থাপন করেন। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? সর্বশেষ হয় কত সালে? 2022 সালে। জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ বর্তমানে এই স্তরের শেষ ভাগে রয়েছে। প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে বা দ্বিতীয় স্তরে প্রবেশের মূল কারণ ছিল আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও রোগ প্রতিরোধের উন্নয়ন, যার ফলে মহামারী ও অকাল মৃত্যুহার নাটকীয়ভাবে কমে যায়, কিন্তু সাথে সাথে কি জন্মহারটা কমে নাই। অভিগমনের প্রধান কারণ কোনটা? যে অর্থনৈতিক কারণ। কি কারণ? অর্থনৈতিক কারণ। মানুষ সাধারণত উন্নত জীবিকা, ভালো চাকরি ও বাড়তি আয় আশায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত বা অভিগমন করে। তাই অর্থনৈতিক সচ্ছলতা লাভই হচ্ছে কি অভিগমনের প্রধান ও মূল চালিকা শক্তি। নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কোনটা? বয়স পিরামিড। কোন পিরামিড? বয়স পিরামিড। বয়স পিরামিড বা জনসংখ্যা পিরামিড হলো এমন একটি গ্রাফ বা চিত্র যেখানে একদিকের স্তম্ভে পুরুষ এবং অন্য দিকের স্তম্ভে নারীদের বিভিন্ন বয়সের ভেদে যে অনুপাত আছে, সেই অনুপাত ও সংখ্যা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। অভিগমনের মূল কারণটা হচ্ছে কি? জীবনযাত্রার মনোন্নয়ন। মানুষ যখন নিজের বা পরিবারের বর্তমান জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট হতে পারে না, তখন আরো উন্নত শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সুযোগ সুবিধার আশায় এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমায়, অর্থাৎ জীবনযাত্রার মনোন্নয়নই কি অভিগমনের মূল লক্ষ্য। অভ্যন্তরীণ অভিগমনের কারণটা কি? জনসংখ্যার চাপ।
দেশের ভেতরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেমন গ্রাম থেকে শহরে স্থানান্তরের অন্যতম কারণ হলো গ্রামীণ এলাকায় জনসংখ্যার অতিরিক্ত চাপ। মানুষ বাড়ার কারণে জমিতে কাজের সুযোগ কমে যায়, ফলে মানুষ বাধ্য হয়ে কাজের খোঁজে শহরের দিকে ছুটে আসে। ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমি অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমায়। অভিগমন সুমির ক্ষেত্রে নিচের কোন ধরনের হয়েছে অভিগমনটি আন্তর্জাতিক অভিগমন হয়েছে। যখন কোনো ব্যক্তি নিজের দেশের সীমানা পেরিয়ে অন্য কোনো স্বাধীন দেশে বা রাষ্ট্রে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে, তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। সুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়েছেন, যা ভৌগোলিক সীমানা অতিক্রম করে ভিন্ন দেশে গমন, তাই কি এটি একটি আন্তর্জাতিক অভিগমন। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা দেখা যায় কোন জেলায়? কুমিল্লা জেলায় অতিরিক্ত জনসংখ্যা দেখা যায়। ভৌগোলিক অর্থনৈতিক কারণে কুমিল্লা জেলার জনসংখ্যার ঘনত্ব এবং মোট জনসংখ্যা তুলনামূলকভাবে কি অনেক বেশি। এটি বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং অতিরিক্ত জনসংখ্যার একটি জেলা হিসেবে পরিচিত। একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে কি বলে? জনপ্রতি বাৎসরিক আয়কে বলা হচ্ছে কি মাথা পিছু আয়। কি আয়? মাথা পিছু আয়। একটি দেশের মোট জাতীয় আয়কে যদি সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়, তবে যে আয় পাওয়া যায় তাকে কি মাথাপিছু আয় বলা হয়। এটি একজন মানুষের গড় বাৎসরিক আয়ের নির্দেশক। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেটি হ্রাস পায় না কোনটা? সেটা হচ্ছে কি দ্রব্যের চাহিদা। দ্রব্যের চাহিদা কিন্তু হ্রাস পায় না। জনসংখ্যা বাড়লে মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার ও কাপড়ের প্রয়োজন বেশি হয়, ফলে বাজারে দ্রব্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পায়, কখনোই হ্রাস পায় না। অন্য তিনটি যেমন আছে কৃষিজমির পরিমাণ, জীবনযাত্রার মান, কর্মসংস্থান, এগুলো কি জনসংখ্যা বাড়লে কমে আসে। বাংলাদেশের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি? প্রাকৃতিক নিয়ামক হচ্ছে কি জলবায়ু। কি জলবায়ু? জলবায়ু যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা ও অনুকূল আবহাওয়া হলো জনসংখ্যা বন্টনের সবচেয়ে বড় প্রাকৃতিক বা ভৌগোলিক নিয়ামক। বাংলাদেশের সমতল ভূমি মৃদুভাবাপন্ন জলবায়ুর কারণে মানুষজন বেশি বসবাস করে। আর বাকি তিনটা যেটা আছে খনিজ, বনজ সম্পদ, জলজ সম্পদ, এগুলো কি অর্থনৈতিক বা সম্পদগত নিয়ামক। জনসংখ্যা বৃদ্ধি কোনটির উপর বিরূপ প্রভাব ফেলবে না কোনটা? জনশক্তি রপ্তানি থেকে বিরূপ প্রভাব ফেলতে পারে না। এটা আমরা একটু আগেই পড়ে আসলাম যে জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশের কর্মসংস্থান, আবাদি জমির অভাব দেখা দেয়, কিন্তু অতিরিক্ত জনসংখ্যাকে যদি বিদেশে পাঠানো যায় জনশক্তি হিসেবে, তবে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে, কোনো বিরূপ প্রভাব বা ক্ষতিকর প্রভাব ফেলে না। বাংলাদেশের মোট জনশক্তির মধ্যে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হচ্ছে কোন অঞ্চলে? মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয়। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক বা জনশক্তি রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ইত্যাদি অঞ্চলে। এই অঞ্চলটি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের প্রধান চারণভূমি। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? কাম্য জনসংখ্যা বলা হয় হচ্ছে কি যে মানুষ ও ভূমির ভারসাম্যকে কাম্য জনসংখ্যা বলা হয়। কাম্য জনসংখ্যা বলতে এমন একটি আদেশ অবস্থাকে বোঝায় যেখানে দেশের মোট কার্যকর ভূমি ও সম্পদের সাথে জনসংখ্যার একটি নিখুঁত সামঞ্জস্য বা ভারসাম্য থাকে। এর ফলে মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। প্রতি 1000 লোকের মধ্যে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি জন্মহার। কি বলে? জন্মহার। জনমিতিক ভাষায় একে স্থূল জন্মহার বলা হয়। প্রতি 1000 জন জনসংখ্যার বিপরীতে 1 বছরে যতজন জীবিত শিশু জন্ম নেয় সেই অনুপাতকেই কি জন্মহার বলা হয়। আন্তর্জাতিক অভিগমনে উৎস দেশের ক্ষেত্রে যে প্রভাব সমর্থনযোগ্য নয় সেটি হচ্ছে কি ভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটে। আন্তর্জাতিক অভিগমনের ফলে যখন মানুষ অন্য দেশে যায় তখন উৎস দেশের বেকারত্ব কমে এবং মেধা পাচার হয়। এগুলো সরাসরি উৎস দেশের প্রভাব। কিন্তু ভিন্ন সংস্কৃতির মিশ্রণ মূলত গন্তব্য দেশ বা সার্বিক সামাজিক প্রভাব, যা উৎস দেশের একক অর্থনৈতিক বা কাঠামোগত প্রভাব হিসেবে কি সমর্থনযোগ্য নয় বা মূল কারণ নয়।
কোন অভিগমনের কারণে বস্তি গড়ে ওঠে? কোন অভিগমনের কারণে? সেটা হচ্ছে কি, গ্রাম থেকে যে শহরে অভিগমন আছে, সেই গ্রাম থেকে শহরে অভিগমনের কারণে কি বস্তি গড়ে ওঠে। গ্রামের মানুষ যখন অধিক সংখ্যায় কর্মসংস্থান ও সস্তা বাসস্থানের খোঁজে শহরে চলে আসে, তখন শহরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। শহরের ভেতরের খালি জায়গাগুলোতে বা কলকারখানার আশেপাশে তখন অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর বস্তি গড়ে ওঠে। তো এই ছিল ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।